গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা এতদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প অঞ্চল নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন শিল্প নিয়েও আলোচনা করছিলাম। আজকে ঠিক সেরকমইভাবে একটা আধুনিক শিল্প নিয়ে আলোচনা করব। আধুনিক শিল্প অর্থাৎ শিল্পের মডার্নাইজেশন। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের শিল্প সম্বন্ধে কিন্তু আমরা জেনে এসেছি। বিভিন্ন ধরনের শিল্প, লৌহ ইস্পাত শিল্প, কয়লা শিল্প, খনিজ তেল, চা শিল্প, পাট শিল্প, এইসব শিল্পগুলো কি আমরা অনেক দিন প্রাচীন কাল থেকে চালু হয়েছে। কিছু কিছু শিল্প তো আবার যখন ভারতবর্ষ পরাধীন ছিল তারও আগে থেকে শুরু হয়েছে। আজকে জানবো নতুন এক ধরনের শিল্প। কি শিল্প? ইনফরমেশন টেকনোলজি। এই ইনফরমেশন টেকনোলজির বাংলা যে শব্দ, সেই শব্দটা হচ্ছে তথ্য প্রযুক্তি। অর্থাৎ আজকের ক্লাসে জানবো এই ইনফরমেশন টেকনোলজি এবং স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি ক্ষুদ্র এবং কুটির শিল্প। অর্থাৎ কি কিছু কিছু শিল্প রয়েছে যেগুলো কুটির শিল্প, মানে হাতের ধরুন কোনো একটা ড্রয়িং করা বা কোনো একটা ছোটো কাজ আমি শুরু করলাম, আমি এক শৌখিন একটা জিনিস তৈরি করলাম, যে জিনিসগুলো খুব অল্প শ্রমে অল্প পুঁজিতে করা হয়ে থাকে, সেগুলোকে সাধারণত ক্ষুদ্র এবং কুটির শিল্প বলে আমরা জেনে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানব এই ইনফরমেশন কমিউনিকেশন এবং বিভিন্ন ধরনের কুটির শিল্প সম্বন্ধে, পশ্চিমবঙ্গে এদের কি করে ডেভেলপড হয়েছে, এদের গ্রোথ কিভাবে হচ্ছে এবং কোন জায়গাগুলো বা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলো, কোন কোন নির্দিষ্ট লোকেশনগুলো এই যে কুটির শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্পকে আরও ত্বরান্বিত করতে পারছে এবং আরও উন্নত করতে পারছে, সেই সম্বন্ধেই আমরা ডিটেলসে আজকে শুনব। চলে যাই ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি আমরা কাকে বলবো? এবং একটা শব্দ তোমরা সবসময় শুনে থাকবে, আইসিটি, অর্থাৎ কি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এই আইসিটিকে তিনটে শব্দ রয়েছে। তিনটে শব্দকে যদি ভাঙি তাহলেই কিন্তু এর অর্থটা আমরা পেয়ে যাব। ইনফরমেশন অর্থাৎ কি তথ্য, কমিউনিকেশন যোগাযোগ, এবং টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি। অর্থাৎ কোনো তথ্য যখন যোগাযোগ করা হচ্ছে কার ভিত্তিতে? টেকনোলজির মাধ্যমে, তখন সেটাকে কিন্তু আমরা বলছি তথ্য প্রযুক্তি। আমরা সারাদিন বিভিন্ন রকমের তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে থাকি, তাই না? কিছু কিছু আমাদের ব্রেনের স্টকে থাকে, কিছু কিছু মনে না রাখলে আমরা খাতায় লিখে রাখি, কিছু কিছু আমরা দেওয়ালে পিনে লিখে রাখি, তাই তো? বিভিন্নভাবে তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে থাকি। এবং এই তথ্য সংগ্রহটাকে যখন টেকনোলজির মাধ্যমে করব, তখনই সেটাকে কিন্তু বলবো ইনফরমেশন টেকনোলজি বা কোনো ইনফরমেশন। এই যে আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা পড়াটা দেখছো কিভাবে? টেকনোলজির মাধ্যমে। টেকনোলজি কীরকমভাবে আসছে? এই যে টেকনোলজির মাধ্যমে আসছে, কি তোমাদের কাছে যাচ্ছে? ইনফরমেশান যাচ্ছে। কিসের ইনফরমেশান যাচ্ছে? যেটা আমি পড়াচ্ছি। এবং এর সাথে সাথেই দেখো তোমাদের সাথে আমার একটা ভার্চুয়াল কমিউনিকেশন সৃষ্টি হচ্ছে। এই যে কমিউনিকেশনটা সৃষ্টি হচ্ছে, এই টোটাল যে বিষয়, এই টোটাল বিষয়টাকেই বলা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ যে টেকনোলজির মাধ্যমে বা প্রযুক্তিবিদ্যা ব্যবহার করার মাধ্যমে কোনো তথ্যকে আদান প্রদান করা হয়ে থাকে, সেটাকে আইসিটি বলা হয় বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। এবং ইনফরমেশন টেকনোলজি কি? যখন কোনো একটা ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে আমরা পাচ্ছি বা আমরা সংগ্রহ করছি বা অন্য কোথাও গিয়ে আমরা সেটাকে পাঠাচ্ছি, সেটাকে কিন্তু বলছি ইনফরমেশন টেকনোলজি। এই ইনফরমেশন টেকনোলজিকে সাধারণভাবে বলা হয় আইটি। আইটি সেক্টর বলতে আমরা সবাই জানি এই যে টোটাল ইনফরমেশন টেকনোলজি, এটাকে নিয়েই কিন্তু একটা সেক্টর তৈরি হয়েছে। সেই সেক্টরটাকে কিন্তু বলা হচ্ছে আইটি সেক্টর। আমাদের ভারতবর্ষে 2.6% প্রায় ইন্ডিয়ার সফটওয়্যার টার্নওভার কিন্তু করা হয়ে থাকে। সাধারণত প্রায় 1 লাখের মানুষেরও বেশি মানুষ এই আইসি সেক্টরের সাথে কিন্তু যুক্ত আছে আমাদের পশ্চিমবঙ্গে। আরও বেশি, মানে প্রায় প্রচুর 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 মানুষ কিন্তু এখানে ডাইরেক্ট এই ইনফরমেশন কমিউনিকেশনের সাথে যুক্ত। এবং এছাড়াও প্রতিটা মানুষই কিন্তু কিছু না কিছুভাবে, মানে কোনো না কোনোভাবেই এই ইনফরমেশন কমিউনিকেশনের সাথে অ্যাটাচ করতে পারছে। এবং কলকাতা মেট্রোপলিটন সিটি হওয়ার কারণে এখানে অতিরিক্ত
আমাদের জনসমাগম এবং অতিরিক্ত মানুষজন বসবাস করার ফলে তাদের সাথে ইনফরমেশন টেকনোলজির যে কানেকশনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ইনফরমেশন টেকনোলজির ওপর ডিপেন্ড করে। এরপরে হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো কী কী, কোন কোন সেক্টরগুলো সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু এখন জানবো। খুব কমন কিছু সেক্টর আছে যেগুলো তোমরা নাম সব জায়গায় শুনে থাকবে, উইপ্রো, টাটা কনসালটেন্সি, উইপ্রো, টাটা, টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সেন্টার, এখানে যে কমাটা আছে কমাটা হবে না, টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস, এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় আইটি সেক্টর। এছাড়া রয়েছে এনআইআইটি টেকনোলজি, তারপরে এইচসিএল, কগনিজেন্ট, টেক মহেন্দ্রা, এই বিভিন্ন ধরনের যে আইটি সেক্টরগুলো কিন্তু রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সল্টলেকে কিন্তু এই ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক কোম্পানির একটা বিজনেস প্রসেসিংয়ের যে মেন জায়গা সেটা কিন্তু সল্টলেকে রয়েছে। এছাড়াও রাজারহাটে কিন্তু এই যে আইটি একটা হাব তৈরি হয়েছে, অর্থাৎ কি এই পশ্চিমবঙ্গের মধ্যে রাজারহাট অঞ্চলে কিন্তু এই আইটির একটা বিশেষ ভূমিকা রয়েছে, অর্থাৎ কি রাজারহাটে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হাব এখানে কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ কি আইটি সেক্টরকে আরও উন্নত করে তোলার জন্য। এছাড়াও যেগুলো রয়েছে নিউ আলিপুরে শরৎ বোস রোড, বানতলা, ডিএম ডালমিয়া প্রমুখ জায়গায় ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এই আইটি সেক্টর গড়ে উঠেছে। এছাড়াও আমাদের দুর্গাপুর অঞ্চলে কিন্তু আইটি সেক্টরের কিছু অঞ্চল আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। কোন অঞ্চলে? এই দুর্গাপুর অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই। রাজারহাটে সাধারণত বৃহত্তম তথ্য প্রযুক্তি নির্মাণের একটা ভূমিকা কিন্তু রাজারহাটে রয়েছে, অর্থাৎ কি সবথেকে বৃহত্তম তথ্য প্রযুক্তি কোথায় হচ্ছে? রাজারহাট। কোথায়? পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে। এছাড়াও পশ্চিমবঙ্গে কিন্তু ধীরে ধীরে এই আইটি সেক্টরকে আরও বিশেষভাবে উন্নত করে তোলার চেষ্টা চলছে। এবং যদি এটাকে আমরা আরও অন্যরকমভাবে দেখতে চাই, বিভিন্ন জায়গায় এই আইটি সেক্টরকে আরও উন্নত করে তোলার জন্য তারা নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন ওয়ার্কার, আরও বিশেষ মডার্নাইজেশন কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ এই যে টেকনোলজি বৃদ্ধি পাচ্ছে বা ইনফরমেশন টেকনোলজির যে একটা উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গে, তার পিছনে কিছু কারণ রয়েছে। চলো দেখে নেওয়া যাক সেই কারণগুলি কী কী। প্রথম কারণ হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, অর্থাৎ কি দক্ষ শ্রমিকের কিন্তু এখানে যথেষ্ট প্রয়োজন রয়েছে। অর্থাৎ কি দক্ষ শ্রমিক যারা রয়েছে, আমরা যত এই যে আইটি সেক্টরে কাজ করাতে শুরু করব তত কিন্তু আমরা দক্ষ হতে পারবো। একটা নিরক্ষর ব্যক্তি কিন্তু আইটি সেক্টরে অত সুন্দরভাবে কাজ করতে, আইটি সেক্টরে কোনো কাজই করতে পারবে না। সুতরাং তার জন্য দক্ষ শ্রমিক সৃষ্টি করতে হবে, এবং দক্ষ শ্রমিক সৃষ্টি করার জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেন্টার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। কী কী ইঞ্জিনিয়ারিং সেন্টার রয়েছে? যাদবপুর, শিবপুর ইঞ্জিনিয়ারিং সেন্টার, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এছাড়াও খড়গপুর আইআইটি সেক্টর, আইআইটি যে কলেজ, এইখান থেকে প্রচুর ধরনের নতুন নতুন মেরিট আমরা পাচ্ছি, এবং এই মেরিটগুলো এইসব স্টুডেন্টদের নিয়ে কিন্তু আরও সুন্দরভাবে আইটি সেক্টরকে নতুনভাবে সুন্দরভাবে সাজাতে কিন্তু আমরা পারছি। সেদিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই যত আমরা বেশি স্টুডেন্ট পাবো এবং যত উন্নত দক্ষ শ্রমিক আমরা পাবো, তত কিন্তু প্রোডাকশনটা বৃদ্ধি পাবে এবং আইটি সেক্টরকে যত সুন্দরভাবে আমরা মডার্নাইজড করতে পারবো। এই আমি যে তোমাদেরকে এখন পড়াচ্ছি, বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু আমার পড়াটা শুনছো। কেউ ল্যাপটপে শুনছো, কেউ কম্পিউটারে শুনছো, কেউ ফোনে শুনছো, কেউ হয়তো ভিডিওটা না দিয়ে কানে হেডফোন দিয়ে শুনছো। অর্থাৎ কি যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবে কিন্তু টেকনোলজিটাকে কিন্তু ব্যবহার করছে। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট। এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এই আইটি সেক্টর কিন্তু বর্তমান দিনে খুব বেশি লাভজনক একটা শিল্প, অর্থাৎ খুব লাভে আমরা কিন্তু এই আইটি সেক্টরে দক্ষ করতে পারছি। অর্থাৎ কি আইটি সেক্টরে শুধুমাত্র ভারতবর্ষের যারা বিজনেসম্যান তারা কিন্তু ইনভেস্ট করছে তা না, বিভিন্ন বিদেশি বা ফরেন কান্ট্রি থেকেও বিভিন্ন মানুষজন কিন্তু এই আইটি সেক্টরে টাকা ইনভেস্ট করছে, এবং তার ফলে কি তাদের অনেক বেশি তারা মুনাফা লাভ করতে পারছে। সেদিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য কিন্তু আইটি সেক্টরে ধীরে ধীরে আইটি সেক্টর বৃদ্ধি পেতে থাকছে। অর্থাৎ কি বর্তমান দিন
পুরো দুনিয়াটাই কিন্তু তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে সমস্ত কাজ হচ্ছে। অর্থাৎ কি, আজকে যখন আমরা একটা বই পড়ছি সেটাও কিন্তু তথ্য প্রযুক্তির উপরে ডিপেন্ড করে। আজকে যখন আমি কারোর সাথে কথা বলছি তথ্য প্রযুক্তির উপর ডিপেন্ড করে। দৈনন্দিন কাজের সাথে তথ্য প্রযুক্তি আমাদের এমনভাবে জড়িয়ে গেছে যার উপর ডিপেন্ড করে কিন্তু তথ্য প্রযুক্তিতে ইনভেস্টমেন্ট করা মানে সেখানে কিন্তু একটা লাভের লক্ষ্য দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা, আমাদের ভারতবর্ষের মতন দেশ অতিরিক্ত জনবহুল একটা দেশ, জনসংখ্যার দিক দিয়ে প্রায় দ্বিতীয় বৃহত্তম। অর্থাৎ কি, অতিরিক্ত জনবহুল দেশ হওয়ার কারণে এর চাহিদাটাও অতিরিক্ত, এবং এই চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এর মার্কেটটাও ভালো মতন পাচ্ছি, এবং আরও সুন্দরভাবে আইটি সেক্টরের উপর ডিপেন্ড করে বিভিন্ন নতুন নতুন মডার্নাইজেশন জিনিসপত্র কিন্তু তৈরি করা যাচ্ছে। এছাড়াও গভর্নমেন্ট থেকে কিন্তু এই আইটি সেক্টরকে উন্নত করার জন্য অনেক বিশেষ বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। কি কি ভূমিকা গ্রহণ করেছে? সাধারণত আইটি সেক্টরকে উন্নত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে টিসিএস, উইপ্রো এইসব কোম্পানিগুলো কিন্তু একটা রোল মডেল হিসেবে আমাদের ভারতবর্ষে লিড করছে। এছাড়াও আমাদের রাজারহাটে প্রায় 41টা মিনিমাম এই স্মল এবং মডারেট অর্থাৎ মাঝারি এবং ছোট সফটওয়্যার কোম্পানি খোলা হয়েছে, এবং তাদের জন্য প্রায় 25 বিঘা ল্যান্ড তাদেরকে সরকার থেকে দেওয়া হয়েছে। প্রায় 41টা ছোট এবং মাঝারি আইটি সেক্টরের জন্য 25 বিঘা ল্যান্ড রাজারহাটে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, তাদের অফিস এবং আইটি সেক্টরগুলো গড়ে তুলতে পারে। কেএমসি কলকাতা মিউনিসিপ্যালিটি, কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কিন্তু 18 একর জমি কিন্তু দিয়েছে বিভিন্ন আইটি সেক্টর গড়ে তোলার জন্য। এছাড়াও 130 একর জমি কলকাতায় SEZ দিয়েছে, প্রতি ইয়ারে 2012 সালে দিয়েছে 138। অর্থাৎ কি, আইটি সেক্টরকে অনেক বেশি করে উন্নত করে তোলার জন্যই কিন্তু এই বিভিন্ন উদ্যোগগুলি নেওয়া হচ্ছে। উদ্যোগগুলি নেওয়ার কারণটা কি, যত আইটি সেক্টর বৃদ্ধি করতে পারবো তত কিন্তু আমাদের দেশে উন্নতিটা লাভ করতে পারবে। অর্থাৎ কি, প্রায় SEZ 130 একর জমি দিয়েছে কোথায়? জলপাইগুড়ির ডাবগ্রামে। জলপাইগুড়ির ডাবগ্রামে 25 একর জমি কিন্তু দেওয়া হয়েছে কাকে? এই আইটি সেক্টরকে। এবং 2012-13 শিক্ষাবর্ষে প্রতিটি জেলায় অন্তত করে 26টা তথ্য প্রযুক্তি যেন থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে। অর্থাৎ কি, আমাদের টোটাল মোট 26টা তথ্য প্রযুক্তি কেন্দ্র স্থাপন করার কথা, প্রতিটা জেলাতে অন্তত একটি করে তথ্য প্রযুক্তি কেন্দ্র যেন গঠন করা হয় সেটা কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। এই দেখুন 2012-13 সালে 8টা চলে এসছে, ওকে 8টা হবে না, 2012-13 সালে কিন্তু প্ল্যান করা হয়েছে টোটাল পশ্চিমবঙ্গে কিন্তু 26টা আইটি সেক্টর যেন গড়ে তোলা যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কি হলো, আমাদের বেশিরভাগ আইটি সেক্টর কিন্তু গড়ে উঠছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটাতে? এই রাজারহাট অঞ্চলটাতে কিন্তু বেশিরভাগ আইটি সেক্টর গড়ে তোলা হচ্ছে। সেই জন্য তো এখানে 25 একর জমি দেওয়া হয়েছে, এবং পরবর্তীকালে কিন্তু 130 একর জমি কিন্তু কলকাতা দিয়েছে, এবং কলকাতা মিউনিসিপ্যালিটি 18 একর জমি দিয়েছে। এছাড়াও জলপাইগুড়ির ডাবগ্রাম যে জায়গা, সেখানেও কিন্তু 25 একর জমি দেওয়া হয়েছে আইটি সেক্টরকে, আইটি সেক্টর গড়ে তোলার জন্য। এই যে আইটি সেক্টর গড়ে উঠছে, আইটি সেক্টর গড়ে ওঠার পিছনে কিন্তু কিছু সমস্যাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কি, আমরা প্রথমেই কিন্তু সবাই কি জানতো রাজারহাট অঞ্চল ওরকমভাবে আইটি সেক্টর গড়ে উঠবে? রাজারহাটে যারা আগে গিয়েছেন তারা লক্ষ্য করবেন, রাজারহাট কিন্তু একটা সময় ভালোই গ্রাম ছিল, প্রায় বলা যায় ওইটা একটা ইকোটোন অঞ্চল। এখনও যদি রাজারহাটে তোমরা যাও সেখানে দেখতে পাবে 25 তলা 30 তলা বিল্ডিং, কিন্তু তার পাশে গরু হেঁটে বেড়াচ্ছে। অর্থাৎ কি, সেই জায়গাটা কিন্তু আগে গ্রাম ছিল, তাই তো? সেখানে চাষবাসও হতো, সেখানে গবাদি পশুও ছিল, এবং তার পাশে আইটি ফার্মগুলো গড়ে উঠেছে, আইটি সেক্টরগুলো গড়ে উঠেছে। অর্থাৎ কি, সেখানে শহর এবং গ্রামের একটা মেলবন্ধন তৈরি হয়েছে রাজারহাট, এবং সেটা কিন্তু তৈরি হচ্ছে একটা ইকোটোন অঞ্চল হিসেবে কিন্তু আমরা তাকে আখ্যা দিতে পারি। এর পরবর্তীতে আসছে এর বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কি সমস্যা? ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম অর্থাৎ কি বলতে চাইছি এখানে, বিভিন্ন ধরনের যে পরিকাঠামো, একটা আইটি সেক্টর গড়ে তোলার জন্য তার একটা নির্দিষ্ট পরিকাঠামোর প্রয়োজন হয়। কেমন পরিকাঠামো? যে জায়গায় আইটি সেক্টর গড়ে উঠবে সেখানে কমিউনিকেশন ভালো হতে হবে। কমিউনিকেশন যদি ভালো না হয় সেখানে শ্রমিকরা কাজ করবে কিভাবে, এবং সেখানে কমিউনিকেশনের দরকার প্রচণ্ড। ইলেকট্রিসিটি এখানে ভালো হতে হবে। ইলেকট্রিসিটি যদি সেখানে ভালো না হয়, আইটি সেক্টরে কিন্তু অনেকটা ডিপেন্ডেবল ইলেকট্রিসিটির ওপরে।
এরপরে সেই অঞ্চলে কিন্তু কমিউনিকেশন ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও সেই অঞ্চলে যেন নেটওয়ার্কটা যেন ভালো থাকে, নেটের মাধ্যমে যে কাজ হবে, ইন্টারনেটের মাধ্যমে যে কাজ হবে, সেই নেটওয়ার্কটা যেন ভালো থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার সঠিক এবং ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে, যেখানে একটা ভালো আইটি ফার্ম এবং আইটি সেক্টর গড়ে তোলা যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তীতে আসে বিভিন্ন ধরনের কম্পিটিশান তৈরি হচ্ছে। কম্পিটিশান অর্থাৎ কি, আমাদের ভারতবর্ষ তথা একটা তৃতীয় বিশ্বের দেশ এবং ভারতবর্ষেতে কি হচ্ছে, একটা উন্নয়নশীল দেশ, এখানে কিন্তু উন্নত দেশ না। এছাড়া সারা পৃথিবীতে যে বিভিন্ন উন্নত দেশগুলো রয়েছে তারা কিন্তু আরও বেশি উন্নতি পাচ্ছে। কিসে পাচ্ছে? এই আইটি সেক্টরে বা আইটি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা কিন্তু বেশি তৈরি করছে। অর্থাৎ কি, আন্তর্জাতিক বাজারে একটা কিসের সৃষ্টি হচ্ছে? কম্পিটিশনের সৃষ্টি হচ্ছে। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পিছিয়ে আসছে। এছাড়া বিভিন্ন ধরনের দক্ষ শ্রমিক, যে পরিমাণে স্টুডেন্ট আমরা পাচ্ছি তার বেশি আরও চাই। অর্থাৎ কি, যত বেশি শ্রমিক আমরা পাবো তত বেশি সেই জিনিসগুলোকে কিন্তু আমরা আরও বেশি তাদেরকে ব্যবহার করতে পারবো। যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা আইটি সেক্টরে স্টুডেন্ট তৈরি করার কথাগুলো বলা হলো, এছাড়া কিন্তু অনেক প্রাইভেটও রয়েছে যেগুলো আমরা নাম উল্লেখ করলাম না। সেখান থেকে অনেক সময় কিছু স্টুডেন্ট বেরাচ্ছে যাদের মধ্যে কিন্তু দক্ষতা অত সুন্দরভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তার প্রভাবে কিন্তু আইটি সেক্টর উন্নতিতে একটা খারাপ ভূমিকা লক্ষ্য করতে পারছি। এরপরে হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিমান্ড। ইন্টারন্যাশনাল যে ডিমান্ডটা রয়েছে সেই ডিমান্ডটা কিন্তু অনেক সময় ফুলফিল করা যাচ্ছে না। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েই চলেছে। এই যে আইটি সেক্টরে যে প্রবলেমগুলো আমরা লক্ষ্য করলাম, সেই প্রবলেমগুলো থেকে কিন্তু আইটি সেক্টরকে বাঁচাতে হবে। অর্থাৎ কীভাবে বাঁচাতে হবে? আইটি সেক্টরকে আরও সুন্দরভাবে তৈরি করতে হবে, বিভিন্ন সম্ভাবনা তৈরি করতে হবে। এই সম্ভাবনাগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আইটি সেক্টরকে আরও সুন্দরভাবে প্রতিস্থাপন আমরা করতে পারবো। কি কি? সেগুলো প্রথমে রয়েছে স্টাফ ক্রিয়েশন। অর্থাৎ কি, নতুন ধরনের শ্রমিক সৃষ্টি করতে হবে। অর্থাৎ কি, যারা দক্ষ শ্রমিক বা যারা পাস করে কোম্পানিতে জয়েন করছে তাদেরকে নতুন করে ট্রেনিং দিয়ে দক্ষতাকে বৃদ্ধি করতে হবে। সেই জন্য তোমরা লক্ষ্য করবে, যখনই কোনো একটা কোম্পানিতে বা কোনো জায়গায় তোমরা চাকরিতে জয়েন করতে যাবে বা চাকরিতে জয়েন করতে যাও, সেসব জায়গায় কিন্তু আগে ট্রেনিং দেয়। অর্থাৎ কি, যত আমরা ট্রেনিং দিতে পারবো স্টুডেন্টদের, যত সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে উন্নতি করতে পারবো, তত সুন্দরভাবে কিন্তু তারা সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারবে এবং বুঝতে পারবে। বিভিন্ন ধরনের মডার্নাইজেশন করতে হবে। অর্থাৎ কি, যে বিভিন্ন ধরনের আইটি ফার্মগুলো রয়েছে সেই আইটি ফার্মগুলোকে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কিন্তু ধীরে ধীরে উন্নত করতে হবে। যত আমরা ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করতে পারবো তত কিন্তু সেই জিনিসটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারবো এবং তার থেকে যে প্রোডাক্টিভ জিনিসটা সেটাও কিন্তু আমরা অনেক বেশি পাবো। তারপরে জব ক্রিয়েট। এই যে আইটি সেক্টরগুলো রয়েছে, আইটি সেক্টরে কিন্তু অনেক নতুন ধরনের জব পাওয়া যায়। অর্থাৎ কি, যে সেক্টরে জব বেশি পাওয়া যাবে সেই সেক্টরের প্রতি বা সেই সেক্টরে পড়াশোনার প্রতি কিন্তু আমাদের বা স্টুডেন্টদের কিন্তু ন্যাক বেশি থাকবে। এর পরবর্তী পসিবিলিটি, বিভিন্ন ধরনের পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা সৃষ্টি করতে হবে। সম্ভাবনাটা সৃষ্টি করতে হবে কিভাবে? সম্ভাবনা সৃষ্টি করতে হবে স্টুডেন্টরা যাতে বেশি এই আইটি সেক্টরের পড়াশোনার প্রতি মনোনিবেশ করে এবং আইটি সেক্টরের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো যেন সঠিকভাবে প্রতিটা স্টুডেন্টরা বুঝতে পারে এবং তারা যেন সেই জিনিসটার প্রতি আগ্রহী হয়। অর্থাৎ কেমন, এখন বিভিন্ন অনলাইনে পড়াশোনা চালু হয়ে গেছে, তাই তো? এই যে অনলাইনে পড়াশোনা সেটা যে চালু হয়েছে সেটা কিন্তু সবাই কিন্তু অভ্যস্ত হতে পারছে না। তাদেরকে অভ্যস্ত হতে হবে। বা যদি আর একটা উদাহরণ দিই, আমরা এখন অনলাইনে পড়াশোনা করছি, এর আগে কি অনলাইনে পড়াশোনা হতো না? অবশ্যই পড়াশোনা হতো। সেটাকে আরও উন্নত করলো কি, আমাদের এই যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশান আসার পরে কিন্তু আমরা যারা অভ্যস্ত ছিলাম না তারাও কিন্তু তাতে অভ্যস্ত হয়ে গেলাম। এগুলো হলো আইটি সেক্টরে বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন। অর্থাৎ কি জানলাম, আইটি সেক্টর কাকে বলে, তার সাথে সাথে আইসিটি কাকে বলে, পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে এই আইসিটি গড়ে উঠেছে বা আইটি সেক্টর গড়ে উঠেছে সেই সব অঞ্চলগুলো, এবং কি কি
প্রভাবের ফলে সে পশ্চিমবঙ্গে আইটি সেক্টর আরও বেশি উন্নত হচ্ছে এবং আরও বেশি উন্নত করা যাবে, এবং তার প্রবলেম এবং সলিউশনগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানলাম। এখন জানবো স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি ক্ষুদ্র এবং কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি যে কুটির শিল্পগুলো রয়েছে সেই কুটির শিল্প কি কি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু এখন আমরা জানব। প্রথমে জানতে হবে এই যে ক্ষুদ্র কুটির শিল্প কাকে বলে। সাধারণত 50 জন ওয়ার্কার বা 50 জন শ্রমিক 25 লাখ থেকে 5 কোটি টাকার মধ্যে ডেভেলপিং ইন্ডাস্ট্রি যেটা থাকবে 25 থেকে 5 লাখের মধ্যে টোটাল ক্যাপিটালকে রেখে ছোট স্কেলের মাধ্যমে যে ইন্ডাস্ট্রি শুরু করা হচ্ছে তাকেই কিন্তু আমরা সাধারণত স্মল স্কেল বা ক্ষুদ্র শিল্প বলে থাকি। এবং কুটির শিল্প হচ্ছে যেখানে, কুটির শিল্প কাকে বলবো, যে অঞ্চলে কিন্তু অল্পজন শ্রমিক তাদের কাঁচামালের ওপর ডিপেন্ড করে, বাড়ির কাছাকাছি যেসব কাঁচামাল পাওয়া যায় সেই কাঁচামালের ওপর ডিপেন্ড করে পরিবারের যারা রয়েছে বা অল্প কিছু শ্রমিককে নিয়ে 5 থেকে 10 জন বা 15-20 জন শ্রমিককে নিয়ে যখন আমরা কোনো একটা কাজ শুরু করছি সেটাকে কিন্তু সাধারণত কুটির শিল্প বলা হয়ে থাকে। এই যে কুটির শিল্প সাধারণত পশ্চিমবঙ্গে কুটির শিল্পে 50 লাখ কুটির শিল্প রয়েছে এবং তার সাথে প্রায় 10 মিলিয়ন শ্রমিক তার সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ ক্ষুদ্র এবং কুটির শিল্প পশ্চিমবঙ্গের একটা বিশেষ ভূমিকা পালন করে আসছে অর্থনীতিতে। অর্থাৎ কীরকম, আমাদের পশ্চিমবঙ্গে গ্রামগঞ্জে যে অঞ্চলগুলো রয়েছে বেশিরভাগ অঞ্চলই কিন্তু গ্রাম অঞ্চল, যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের কুটির শিল্প গড়ে উঠছে এবং সেই কুটির শিল্পগুলো তারা বাজারজাত করে তারা তাদের আর্থিক যে ইনকাম বা অর্থনৈতিক যে উন্নতি সেটা কিন্তু তারা করতে পারছে। এবার আমরা দেখে নেব কি কি ধরনের কুটির শিল্প আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেগুলো থেকে কি কত সুন্দরভাবে আমাদের অর্থ উপার্জন করা যাচ্ছে সেটাও কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়। প্রথম যে কুটির শিল্প রয়েছে সেটা হচ্ছে পোয়েট্রি, অর্থাৎ কি ক্ষুদ্র মৃৎশিল্পী যারা রয়েছে। এই যে মৃৎশিল্পী আমরা কাদেরকে বলে থাকি, সাধারণত যারা মাটির কাজ করে। এই মাটির কাজে বিভিন্ন আমাদের দৈনন্দিন দিনে যদি আমরা ভারতবর্ষের একটু পিছনের দিকে বা বর্তমান দিনেও কিন্তু আমরা ব্যবহার্যের ক্ষেত্রে কিছু মাটির জিনিসও কিন্তু ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন শৌখিন ঘর সাজানোর বিভিন্ন জিনিস বা আমাদের বিভিন্ন আইডল বা বিভিন্ন প্রতিমা, বিভিন্ন বাসনপত্রের ক্ষেত্রেও কিন্তু এই মাটির ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বিভিন্ন প্রতিমা বা আইডল যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সবথেকে উন্নত জায়গা কোনটি, আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে উন্নত জায়গা হচ্ছে কুমোরটুলি এবং কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুল। কৃষ্ণনগরের যে মাটির পুতুল তা কিন্তু জগৎ বিখ্যাত। অর্থাৎ কি এখানে মৃৎশিল্পীরাই কিন্তু কুমোরটুলিতে কৃষ্ণনগরে তারা বিভিন্ন ধরনের মডেল তৈরি করে এবং তার মাধ্যমে কিন্তু এই নামের মাধ্যমে তারা কিন্তু সারা দেশে তাদের নিজস্ব যে খ্যাতি সেটা কিন্তু প্রচার করতে পারে। এছাড়াও আমাদের বাঁকুড়া এবং বীরভূম জেলায় যে টেরাকোটার কাজ আছে সেই টেরাকোটার কাজটা কিন্তু মাটির ওপর ডিপেন্ড করেই করা হয়ে থাকে। অর্থাৎ কি এই টেরাকোটার কাজের ওপর ডিপেন্ড করেই কিন্তু বাঁকুড়া এবং বিষ্ণুপুরে একটা আলাদা বৈচিত্র্য গঠন করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের আয়রন বা লোহার জিনিস আমাদের দৈনন্দিন জীবনে যত আমরা অভ্যস্ত হতে পারছি, দৈনন্দিন জীবনে অভ্যস্ত হতে পারছি তার সাথে সাথে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিস সেইগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবহার্য জিনিসগুলো সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু লোহার উপরে ডিপেন্ড করে কিন্তু গঠন করা হচ্ছে। এই যে আমি যে টাচিং পেনটা ব্যবহার করছি এর মধ্যেও কিন্তু মেটাল রয়েছে। অর্থাৎ এই মেটালটাও কিন্তু কোনো না কোনোভাবে লোহা বা লৌহ আকরিক থেকে পাওয়া বা লোহা তৈরি করতে গেলে বিভিন্ন যে জিনিসগুলো লাগে তার উপর দিয়ে এটা পাওয়া। অর্থাৎ কি লোহা আমাদের সারাক্ষণ আমরা যতক্ষণ আমাদের দৈনন্দিন জীবন চলে, মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগে অবধি সব সময় কিন্তু আমরা এই মেটালের ওপর বা আয়রনের ওপরে কিন্তু সাধারণভাবে আমরা নির্ভর করে থাকি। সুতরাং যেহেতু একটা জিনিসের উপর আমরা সবাই মিলে নির্ভর করছি আয়রন বা এই আয়রন প্রোডাক্টের উপরে, অর্থাৎ লোহার যে চাহিদা সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে ম্যাট ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি মাদুর শিল্প। অর্থাৎ কি আমাদের মাদুর শিল্প সবথেকে বেশি কোথায় লক্ষ্য করা যায়, সাধারণত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর অঞ্চলে মাদুর শিল্পে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাদুর শিল্প কোত্থেকে কীভাবে হয় মাদুর তৈরি,
বিভিন্ন ধরনের কাঠ সরু সরু করে চেরাই করে কিন্তু একদম পাতলা চেরাই করে কিন্তু মাদুর উৎপন্ন করা হয়। এছাড়াও মাদুর তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঘাস, সেই ঘাসের যে কাণ্ড, সেই কাণ্ডেরও কিন্তু ব্যবহার আমরা মাদুর তৈরির ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় মাদুর তৈরি বিখ্যাত? ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই মেদিনীপুর অঞ্চলেই কিন্তু মাদুর শিল্পে যথেষ্ট উন্নতি এবং বিখ্যাত লাভ করেছে। এর পরবর্তীতে আসে বিড়ি শিল্প। এই যে বিড়ির শিল্প, বিড়িটা কিন্তু একটা তামাকজাত দ্রব্য। তামাকজাত দ্রব্য হওয়ার সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের মানুষজনের চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু বিড়ি শিল্প ধীরে ধীরে অনেক উন্নত লাভ করেছে। বিড়ি কীরমভাবে তৈরি করা হয়? সাধারণত কেন্দু পাতা সংগ্রহ করা হয়, কেন্দু পাতা সংগ্রহ করে সেটাকে শুকানো হয়, শুকিয়ে তার মধ্যে তামাক ভরে কিন্তু বিড়ি উৎপন্ন করা হয়। আমাদের পশ্চিমবঙ্গের মতন দেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিড়ি শিল্প উন্নতি লাভ করেছে। কোন কোন অঞ্চলে? মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, ঔরঙ্গাবাদ, এইসব বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বিড়ি শিল্প উন্নতি লাভ করেছে। সাধারণত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি অঞ্চলে কিন্তু বিড়ির চাহিদা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে থাকে। বিড়ি তৈরি হয় কীভাবে? সাধারণত মানুষজন এতে যায়, জঙ্গলে যায়, সেখান থেকে কেন্দু পাতা নিয়ে আসে, কেন্দু পাতা এনে সেটাকে শুকানো হয়, শুকিয়ে তার মধ্যে তামাক করে কেন্দু পাতাটা পাকিয়ে সেটাকে মাধ্যমে বিড়ি তৈরি করা হয়ে থাকে। এরপরে মোলাস ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি গুড় শিল্প। এই গুড়টা তৈরি হয় কিভাবে? সাধারণত কোনো গাছের রস, যে গাছের রস নির্গত হয় সেই গাছের রসটাকে সাধারণভাবে জাল দিয়ে দিয়ে আমাদের গুড় তৈরি করা হয়। কী কী ধরনের গুড় আমরা এখানে দেখতে পাই? সাধারণত খেজুরের গুড় দেখতে পাই, তারপরে বিভিন্ন ধরনের খেজুরের গুড়, আখের গুড়, এই ধরনের বিভিন্ন গুড় কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারি। সরি। এবার হচ্ছে ওয়েভিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ তাঁত শিল্প। আমাদের এই যে তাঁতের বস্ত্র, যখন স্বাধীনোত্তর কালে কিন্তু একটা কথা আমরা শুনেছি, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে পাই। এই যে মোটা কাপড়, এই মোটা কাপড়টাই কিন্তু তাঁতের তৈরি। এই তাঁত শিল্প পশ্চিমবঙ্গের বহু পুরানো এবং ঐতিহ্যবাহী একটি কুটির শিল্প। কোন কোন অঞ্চলে তাঁত শিল্প বেশি গুরুত্বপূর্ণ? নদিয়া ডিস্ট্রিক্টের নদিয়া দিকে শান্তিনিকেতন, পুরুলিয়া, হুগলি ডিস্ট্রিক্টের বেমুনপাড়া, তারপরে এবং ধনিয়াখালী, বিষ্ণুপুর ডিস্ট্রিক্টের যে বাঁকুড়া প্রভৃতি জায়গায় কিন্তু এই তাঁত শিল্প গড়ে উঠেছে। এছাড়া বসিরহাটের যে বসিরহাটের গামছার যে গুণমান তা কিন্তু জগৎ বিখ্যাত, অর্থাৎ সারা জগতে কিন্তু এই বসিরহাট গামছার সুনাম আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া আরও কী কী রয়েছে দেখে যাওয়া যাক। উডেন ফার্নিচার, অর্থাৎ কি বিভিন্ন ধরনের যে কাঠের যে যন্ত্রপাতিগুলো রয়েছে, সেই কাঠের যন্ত্রপাতি বা কাঠের যে আসবাবপত্র তৈরি করা হয় সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে যথেষ্ট বেশিভাবে তৈরি করা হয়। আর কারণ কি? যে পশ্চিমবঙ্গে প্রচুর মানুষজনের বসবাস এবং তাদের দৈনন্দিন কাজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য এই কাঠের জিনিসের কিন্তু একান্তই তাদের কাছে প্রয়োজন। সুতরাং দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত যে কাঠের জিনিসগুলো সেইগুলো কিন্তু তৈরি করা হয় আমাদের এই পশ্চিমবঙ্গে, এবং তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে কাঠ শিল্প যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং প্রচুর শ্রমিক এই কাঠ শিল্পের সাথে কিন্তু যুক্ত। বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কী কী ইনস্ট্রুমেন্ট রয়েছে? সাধারণত ঢিকি, তবলা, হারমোনিয়াম, এই ধরনের বিভিন্ন ধরনের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হতে লক্ষ্য করতে পারি এবং তার প্রভাবে কিন্তু তাদের একটা চাহিদাও সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে সিল্ক ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি রেশম শিল্প। রেশম কীরমভাবে তৈরি করা হয়? সাধারণত গাছের যে রেশম জন্মায়, রেশম কীট চাষ করা হয়। রেশম কীট চাষ করা হয়, চাষ করার ফলে সেটাকে সংগ্রহ করা হয়, সংগ্রহ করে সেটাকে জলে ভিজিয়ে রাখা হয়, ভিজিয়ে রাখার পর সেটা থেকে সুতো বার করে আমাদের এই সিল্ক কাপড় তৈরি করা হয়। বেশিরভাগ এই রেশম শিল্প সবথেকে উন্নত কোথায়? মুর্শিদাবাদ অঞ্চলে। পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের এই যে সিল্ক অঞ্চল তা কিন্তু জগৎ বিখ্যাত। সারা জগতে কিন্তু মুর্শিদাবাদের সিল্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং যথেষ্ট বেশি এবং ভালোভাবে কিন্তু সেই ভূমিকাটা পালন করতে পারছে এই সিল্ক প্রোডাকশান উন্নতি করতে। শুধুমাত্র যে মুর্শিদাবাদ আছে তা না, তার সাথে সাথে বীরভূম, বাঁকুড়া প্রভৃতি ডিস্ট্রিক্টে কিন্তু এই সিল্ক ইন্ডাস্ট্রি গড়ে তোলার পিছনে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। এরপরে হচ্ছে রাইস মিল ও অয়েল মিল।
আমাদের এই যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গে প্রচুর মানুষজন আগে চাষবাসের উপর ডিপেন্ড করতো, অর্থাৎ চাষ থেকে যখন তারা তেল নিত তার জন্য কিন্তু মিলের প্রয়োজন হয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রায় কিছু কিছু করে মিল এবং বিভিন্ন ধরনের রাইস মিল এবং অয়েল মিলও কিন্তু সেখানে স্থাপন করা হয়েছে। এবার হচ্ছে বিভিন্ন ধরনের পাবলিশিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি। বিভিন্ন ধরনের পাবলিক এবং প্রিন্টিং যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলো যেমন হচ্ছে নিউজ পেপার ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের প্রেস ইন্ডাস্ট্রি, ধর্মতলায় বিভিন্ন ধরনের কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে। কী ইন্ডাস্ট্রি? খবরের কাগজে ছাপা এবং বিভিন্ন ধরনের যে পাবলিশগুলো করা যায় সেগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিসের ওপর ডিপেন্ড করে? এই আইসিটির ওপর ডিপেন্ড করে। এই হলো টোটাল আইসিটির ব্যাপারটা। এই হলো টোটাল আমাদের স্মল এবং হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি। এবং এই কটেজ যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এই ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে কিন্তু বহু মানুষ পশ্চিমবঙ্গে আমাদের কাজ করে থাকে। এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের উপর ডিপেন্ড করেই কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণভাবে কোনো একটা শিল্পকে যথেষ্ট সুন্দর এবং ভালোভাবে আমরা গড়ে তুলতে পেরেছি। এবং সুন্দর এবং ভালোভাবে গড়ে তুলতে পারার জন্য এই কুটির শিল্প কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি লাভ করছে। কুটির শিল্প যে বৃদ্ধি লাভ করছে তার কিন্তু সরকারি পদক্ষেপ রয়েছে। কী কী সরকারি পদক্ষেপ রয়েছে? বিভিন্ন জায়গায় কিছু মেলা করা হচ্ছে। সেই মেলাতে কুটির তৈরি বা যেসব জিনিসপত্রগুলো তারা তৈরি করেছে বাড়িতে সেগুলো তারা গিয়ে বাজারজাত করতে পারছে। অর্থাৎ কি শিল্প, আমাদের এই যে কুটির শিল্প সেটাকে আস্তে আস্তে বাজারজাত করছে এবং করার পরে সেখান থেকে কিন্তু ইনকামও আমাদের সঠিকভাবে হচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ এই যে কুটির শিল্প যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে এছাড়া যেটা রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের যে কুটির শিল্পগুলো যে ছোটোভাবে তৈরি করার জন্য সরকার থেকে বিভিন্ন লোনের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এই যে ক্ষুদ্র এবং কুটির শিল্প কীভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তার কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কী কী কারণ রয়েছে? তার কারণগুলোর মধ্যে প্রথম আসছে বিভিন্ন জায়গায় যে অতিরিক্ত জনবহুল জায়গা এবং অনেক জায়গায় লক্ষ্য করি একটা মানুষ সে বাইরে গিয়ে ইনকাম করছে এবং বাড়িতে অনেকজন কিন্তু তার উপর ডিপেন্ড করে আছে এবং তারা কিন্তু ডিপেন্ডেবল থাকছে না, তারা এই কুটির শিল্প কিন্তু যোগ দিতে চাইছে। অর্থাৎ কি কুটির শিল্প বৃদ্ধি লাভ করতে পারছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কুটির শিল্পকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কত সুন্দরভাবে গড়ে তুলতে হবে? এই যে কুটির শিল্পকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সরকার থেকে বিভিন্ন লোন দেওয়া হচ্ছে এবং সেই লোনগুলোর উপর ডিপেন্ড করে সেই লোনগুলো নেওয়ার ফলে কিন্তু কুটির শিল্পকে আরও সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে এবং এই কুটির শিল্পের সাথে যত আস্তে আস্তে উন্নতি লাভ করছে সাথে সাথে কিন্তু কুটির শিল্পের কিছু কিছু ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট বড় ইন্ডাস্ট্রিতে কিন্তু পরিণত হচ্ছে। এই যে সিল্ক ইন্ডাস্ট্রি কিন্তু আগে কিন্তু কুটির শিল্পের মতনই ছিল, আস্তে আস্তে সিল্ক ইন্ডাস্ট্রি যথেষ্ট বড় একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু গঠন করছে। এছাড়া বিভিন্ন রাইস মিল এবং অয়েল মিলগুলোও কিন্তু আস্তে আস্তে কুটির শিল্প থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু তারা নিজেদেরকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে কুটির শিল্পের উপর ডিপেন্ড করে পশ্চিমবঙ্গে যথেষ্ট ইকোনমি ডিপেন্ড করে এবং এই কুটির শিল্পের ভবিষ্যৎ এবং ছোটো ছোটো যে ক্ষুদ্র যে শিল্পগুলো রয়েছে, কুটির যে শিল্পগুলো রয়েছে তাদের ভবিষ্যতে কিন্তু খুবই উন্নত এবং ধীরে ধীরে গিয়ে আরও সেগুলোকে বৃদ্ধি করা যাচ্ছে। এইগুলো হলো পশ্চিমবঙ্গের সাধারণত কুটির শিল্প। অর্থাৎ কি যে আইসিটি বিভিন্ন কারণগুলো হলো এবং তার ফলে এবং ইনফরমেশন কমিউনিকেশন অর্থাৎ আইটি সেক্টর কোথায় কোথায় রয়েছে তার যে ডিটেলসটা রইলো এবং বিভিন্ন ধরনের যে কুটির শিল্প পশ্চিমবঙ্গে রয়েছে সেই কুটির শিল্পগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।